পে কমিশনের সুপারিশ জমার পর সেই সুপারিশটা বাস্তবায়ন হতে কতদিন সময় লাগে? অষ্টম পে স্কেলে কি হয়েছিল? কতই বা সুপারিশ করা হয়েছিল অষ্টম পে স্কেলে এবং শেষ পর্যন্ত কত বাস্তবায়ন করা হয়েছিল? বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। তার সাথে সাথে জানতে পারবেন নবম পে স্কেলে আসলে কি হতে যাচ্ছে, কবে নাগাদ আমরা সুপারিশ পেতে পারি এবং সর্বনিম্ন বেতন কতটুকু থাকতে পারে। তো বন্ধুরা, আপনারা যারা তথ্যবহুল ভিডিও চান, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। তো আসুন আসল আলোচনায় চলে যাই। অষ্টম পে স্কেল পে কমিশন কবে সুপারিশ করে? আমরা একটু অতীত পর্যবেক্ষণ করে দেখতে পারি যে অষ্টম পে স্কেল 2015 সালের 13ই মে কমিশন সরকারের কাছে সাবমিট করে। আর সেই কমিশনের রিপোর্ট অনুসারে সরকার গেজেট প্রণয়ন করে 2015 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে। অর্থাৎ দীর্ঘ 7 মাস পরে সরকার সেই কমিশনের রিপোর্টটা গেজেট আকারে প্রকাশ করে। এত সময় কেন লাগলো? 7 মাস কেন লাগলো একটা প্রতিবেদনের রিপোর্ট প্রণয়ন করতে? সেখানে কিছু কিছু কাটছাট করা হয়েছিল, কিছু কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছিল, যে কারণে এতটা সময় লেগেছিল। তাহলে নবম পে স্কেল কার্যকর করতেও কি এত সময় লাগবে? সেই আলোচনায় আমরা একটু পরে আসব। এখন ভিন্ন ধর্মী কিছু আলোচনা করব। অষ্টম পে স্কেলের সুপারিশ এবং বাস্তবায়ন, সেখানে গ্যাপটা আসলে কতটুকু ছিল? কি কি সুপারিশ করেছিল কমিশন এবং কি কি শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছিল? আমরা একটু অতীত রেকর্ড ঘেঁটে দেখলাম যে অষ্টম পে কমিশন প্রথমে 17টি গ্রেড সুপারিশ করতে চাইলেও শেষ পর্যন্ত সুপারিশ করেছিল 16টি গ্রেড, এবং সেখানে সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল 11,000 টাকা। অর্থাৎ 16তম গ্রেড যার হবে তার মূল বেতন ধরা হয়েছিল 11,000 টাকা। এটাই ছিল কমিশনের সুপারিশ। শেষ পর্যন্ত কতটা বাস্তবায়ন হয়েছিল সেটা তো সবাই জানেন। শেষ পর্যন্ত 16টি গ্রেডও নয়, 17টি গ্রেডও নয়, কমিশন বাস্তবায়ন করে 20টি গ্রেড। অর্থাৎ যে 20টি গ্রেড ছিল সেই 20টি গ্রেডই বহাল রাখা হয়। আর সর্বনিম্ন বেতন সেটিও বাস্তবায়ন হয় 8,250 টাকা। অর্থাৎ প্রায় 3,000 টাকা কমিয়ে 8,000 টাকা বাস্তবায়ন করা হয়। এত কাটছাট কেন করা হয়? এত কাটছাট করা হয় কেননা তৎকালীন অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সরকার চেয়েছিল বাস্তবায়নযোগ্য একটা বেতন কাঠামো দিতে। আর সচিব কমিটি সেটি 11,000 টাকার বিরোধিতা করে। এর কারণে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় 8,250 টাকায় এবং 20টি গ্রেডই বহাল রাখা হয়। এখন আর একটা প্রশ্ন জেগেছে, সেটি হলো এই যে পে স্কেল বাস্তবায়ন, সেটি কিভাবে বাস্তবায়ন হয়েছিল অষ্টম জাতীয় পে স্কেলে? আমরা অতীত ইতিহাস ঘেঁটে দেখলাম যে 2015 সালের ডিসেম্বর মাসে অষ্টম পে স্কেলটা গেজেট হয়। আর সেই গেজেটে বলা হয় 2015 সালের জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীরা বেতন ভাতা প্রাপ্য হবেন। কিন্তু জুলাই মাস থেকে সব সুযোগ সুবিধা একবারে কিন্তু দেওয়া হয় না। ডিসেম্বর মাসে গেজেট হয়, জুলাই মাস থেকে পে স্কেল বাস্তবায়ন হয়। এই সময়টা থেকে এরিয়ার হিসাবে সরকারি চাকরিজীবীদের শুধুমাত্র বেসিকটা দেওয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতার মতো করে এরিয়ার হিসাবে বেসিকটা সরকারি চাকরিজীবীদের দিয়ে দেওয়া হয়। তাহলে অন্যান্য ভাতাদি কখন থেকে কার্যকর হয়? সেই ভাতাদিও জুলাই থেকেই কার্যকর করা হয়, কিন্তু সেটিও ধাপে ধাপে দেওয়া হয়। সেটি 2016 সালের জুলাই মাস থেকে ধাপে ধাপে সেই অন্যান্য ভাতাগুলো কার্যকর করা হয় বা সরকারি চাকরিজীবীদের এরিয়ার হিসাবে পুনরায় দেওয়া হয়। এখন প্রশ্ন জেগেছে 2026 সালে এসে যদি গেজেট হয় তাহলে এই ভাতাগুলো কিভাবে সমন্বয় করা হবে? সরকারের কাছে সিদ্ধান্ত দুইভাবে নেওয়া যেতে পারে, বা সরকারের কাছে অপশন দুইটা আছে। একটা অপশন, তারা 2026 সালের জানুয়ারি থেকে মূল বেসিকটা দিয়ে দিতে পারে, অথবা 26-এর জানুয়ারি থেকে অন্যান্য ভাতাগুলো সমন্বয় করতে পারে এবং মূল বেসিক 2027 সালের বা 2026 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হতে পারে। আমরা অতীত রেকর্ড পর্যালোচনা করে এতটুকুই মনে হয়েছে যে সরকারের হাতে অপশন এই দুইটাই, যে কোনো একটা সরকার বাস্তবায়ন করতে পারে। এর ফলে কি হতে পারে? অতীতে যেমন এরিয়ার হিসাবে পরবর্তীতে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বর্তমান কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার পুরোটা কার্যকর করবে না।
জুলাই মাসে সরকার এই মূল বেসিকটা কার্যকর করতে পারে, অথবা জুলাই মাসে ভাতাগুলো দিতে পারে, আর মূল বেসিকটা জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে। এর ফলে কি সুবিধা হতে পারে সরকারের? এর ফলে সরকারের খরচটা একবারে হচ্ছে না এবং এরিয়ার হিসাবেও দিতে হচ্ছে না। সরকার চাইলে জুলাই মাস থেকে মূল বেসিকটা দিয়ে দিতে পারে, তাতে করে সরকারের এই অর্থ বছরে খরচ কম হবে। 22,000 কোটি টাকা যে বরাদ্দ রাখা হয়েছে সংশোধিত বাজেটে, সেই 22,000 কোটি টাকার মধ্যেই এই খরচটা মিটিয়ে ফেলা সম্ভব হবে। সরকারের খরচ কমে যাবে, অন্যদিকে পে স্কেল বাস্তবায়নও হয়ে যাবে। আমরা দেখেছি গত 6 মাসে ট্যাক্স থেকে রাজস্ব আয় হয়েছে 1,84,000 কোটি টাকা। চাইলে এই আয়টা আরও 3-4 গুণ বাড়ানো সম্ভব। আমাদের ট্যাক্স রেভিনিউ যে হারে হচ্ছে, যদি সেই হারে ট্যাক্স রেভিনিউয়ের ধারাটা বজায় রাখে, তাহলে পে স্কেল বাস্তবায়ন খুব একটা কঠিন হবে না, আমাদের এতটা চ্যালেঞ্জ নিতে হবে না। আমি আরও ক্লিয়ার করে আরও কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু গলার সমস্যার কারণে সেই কথাগুলো এখন বলতে পারছি না। আমি ধীরে ধীরে সব তথ্য সংগ্রহ করছি, সব তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে প্রথম কর্মদিবস, আজকে আশা করি এই কমিশনের রিপোর্টের অনেক কিছুই আমরা জানতে পারবো। সচিব কমিটি গঠিত হয়েছে কিনা, বা যে চূড়ান্ত বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে কিনা, সেই সংক্রান্ত তথ্য আশা করি আজকে আপনাদের দিতে পারবো। কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো সঙ্গত কারণে আপনাদের সাথে শেয়ার করছি না। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সরকার যথেষ্ট গোপনীয়তার সাথে এই পে স্কেলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা বাইরে থেকে যেটা ভাবছি যে মিডিয়াগুলোতে কোনো গুজব আসছে না মানেই কাজ বন্ধ আছে, ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। একবার খেয়াল করে দেখুন, পে কমিশন তাদের যে চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন করার জন্য 184টা মিটিং করেছে বা বৈঠক করেছে। তারা মোট খরচের মাত্র 18% খরচ করেছে। আমরা কি এতটা জানতে পেরেছি যে তারা 184টা বৈঠক করেছে এই 5 মাসের মধ্যে? আমরা কিন্তু এই তথ্যগুলো পাইনি। আমরা সাকুল্য বড় বৈঠকের কয়েকটা তথ্য পেয়েছি, অথচ তারা দেখুন তাদের কাজ কিন্তু ঠিকই চালিয়ে গিয়েছে। তাদের কাজগুলোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। সাথে সাথে সরকার যে স্ট্র্যাটেজি ফলো করছে, বাইরে বা মিডিয়াতে নিউজগুলো দিচ্ছে না, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। আমি ব্যক্তিগতভাবে এই স্ট্র্যাটেজিকে সমর্থন করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি হয়তো বা আপনারা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন না গলার সমস্যার কারণে, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আর দ্রুতই পে কমিশনের রিপোর্ট বিস্তারিত এবং পে স্কেল বাস্তবায়নের কাজ কতদূর অগ্রগতি হলো সেই সংক্রান্ত তথ্য আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করা হবে। আজকে নতুন সপ্তাহ শুরু হলো, নতুন কর্মদিবস শুরু হলো। আশা করি আপনাদেরকে আমি নতুন নতুন তথ্য দিতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো, এই তথ্যবহুল ভিডিও? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।